হয় গাইতে গাইতে ট্রুডো ভাইজান পদত্যাগের ঘোষণা দিলেন। সাথে সাথে ট্রাম্প কইলেন, হুররে, নতুন আমেরিকা, গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। কানাডা কেন একা একা আলাদা হয়ে থাকবে? কাক্কু নিজের সোশ্যাল মিডিয়ায় কানাডারে যোগ করে আমেরিকার 51 স্টেটওয়ালার নতুন ম্যাপ বানায় ছেড়ে দিলেন। আর আপা লীগের বিদেহী আত্মা নতুন আলোর ঝলকানিতে ফাল পেরে উঠল। সেই যে ছোটবেলায় 2 পাড়ার মধ্যে ফুটবল ম্যাচের কথা মনে আসে না? গোল খায়া হাইরা ভূতোয়া দল বাড়ির দিকে দৌড় দিতে দিতে দাঁত মুখ খিচায়া হুমকি দিত, কালকে আমার ভাইয়া খেলবে, অথবা আমার মামা, অথবা কাক্কু, সেই সময় খেলতে আসিস, জিতিস সে সময় আমাদের সঙ্গে, তখন দেখব কে হারে আর কে জিতে। আমরা যখন খেলি আরস কাপায়া খেলি। আওয়ামী লীগের হচ্ছে সেই দশা, মানে পড়শির ছাদে কাঁড়ালের বেশি আর কোলের পোলার গোফের তেল। ট্রুডো যাইতেছে, ট্রাম্প আইতেছে, বাইডেন যাইতেছে, ট্রাম্প আইতেছে। ট্রাম্প নিশ্চয়ই ডক্টর নিশ্চয়ই ভালো পাবেন না, আর পেয়ারে মোদিজি তো আসেনি, ডানে ডানে খালাতো ভাই, মাঝখানে হাসিনা আপা, আহা একই বিনতি 3টি কুসুম। অগাস্ট থেকে শুরু হয়েছে এই তারিখ পে তারিখের সিলসিলা। অরঙ্গজেব মুরা দিয়া সোজা হয়ে দাঁড়া। আপাকামীদের নেভার এন্ডিং মুরা দেয়া চলতেই আছে। অগাস্ট 15 গণতন্ত্র বিজয় দিবস, তবুও তো কিছুই হইল না। এইবার তাদের পাখিরা গান গেয়ে উঠতেছে 20 জানুয়ারির পথ পানে চেয়ে। ট্রাম্প ফিরিবেন অ্যান্ড হি উইল মেক হাসিনা বুবুজান গ্রেট এগেন। স্কুল জীবনে চয়নিকায় পড়া হোসেন মীর মোশাররফের লেখাছড়াটা মনে আছে? বালয় দ্বীপে এক জেবোকা শেয়ালে, লাগলে খিদে মুরগি একে দেয়ালে, অথবা বার্গার আপন মনে চাপতে থাকে খেয়ালে। কথায় বেলা আমরা আমাদের স্বপ্নের সমান বড়, আপার হাট্টি মাতম এতিমেরা যত বড় আশা নিয়ে বেদনার বালুচরে মাঠে মাঠে স্বপ্নের ঘোড়ার ডিম পেড়ে রাখুক না কেন, শেষ পর্যন্ত সব মিলিয়ে তোরা বাদলে বিষাদলে একটা ঘোড়ার ডিমই হবে। সেই ডিম ফুটে একটা টাকটু ঘোড়া বের হয়ে দিগন্ত মিলায়ে গেলেও বলার কিছু থাকবে না। তার চেয়ে বড় হগু গর্তবর্তী নিয়ে চলো দেখি কথা শুনে। মোদিজি তো আপনার এই ভিসা বাড়াই দিছে, শীতকালও তীব্রতর হইতেছে, এবার কিছুদিন গর্তের মধ্যেই হাইবারনেট করেন না। মোদি দামে দুধ কলা না থাকলেও রুটি ছোলা তো জুটেই যাবে। আমরা বলি কি, এক্কেরে হিট কি দিয়া পইরা থাকেন, ডু নট ফুসফাস এনিমোর, ডু নট ফুসফাস। বর্তমান দুনিয়ায় বিশেষত ভারতীয় উপমহাদেশে যে বিষয়টা আরও প্রকটভাবে দেখা যায় তা হলো রাজনীতিবিদ এবং সৎ দুইটা শব্দ পাশাপাশি বসে না। একরকম গালি এটা। হিন্দি সিনেমা, বাংলা নাটক অথবা হলিউডি মুভি বা সিরিয়াল যে কোনো জায়গাতেই সাধারণভাবে পলিটিশিয়ানদের চরিত্র হয় একটু আপছায়া, সন্দেহজনক। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম স্লোগান নিজেদের দলের লোক ছাড়া আর কাউরে দিতে দেখছেন? এই চরিত্রের সার্টিফিকেট যে এত চিল্লায় দিতে হয় তার কারণ আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিতে নামলে চরিত্র বিষয়টা মরহুম হয়ে যায়। মাঝে মাঝে ভাবি পলিটিক্সের সামনে ডার্টি শব্দটা কবে থেকে বসলো, কিভাবে? গ্রিক শব্দ পলিটিকা থেকে এসেছে, ইংরেজি পলিটিক্স, আর যার আক্ষরিকতা আমরা করতে পারি নাগরিক বিষয়াদি। এরিস্টটল বলেছিলেন, এথিক্স সম্পর্কে কৌতূহলের হাত ধরে আমরা রাজনীতি বিষয়টা আলাপে পৌঁছাই। তার মতে দর্শনের হায়ারার্কিতে রাজনীতির প্রাধান্য এথিক্সের চেয়ে বেশি, কারণ এথিক্সের বিষয় ব্যক্তি মানুষ আর রাজনীতির বিষয় সমাজ, পলিশ বা নগর এরিস্টটলের মতে মানুষের সমাজের জন্য সবচেয়ে ভালো আর স্বাভাবিক জায়গা। আর পলিটিক্স বা রাজনীতি হলো কিভাবে মানুষ মিলেমিশে সবচেয়ে ভালোভাবে থাকতে পারে তারই অধ্যয়ন, এবং একটা রাজনৈতিক ব্যবস্থা মানে এমন এক কাঠামো যা সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতিগুলি সংজ্ঞায়িত করে। কয়েক হাজার বছর ধরে রাজনৈতিক চিন্তাভাবনা চলতেছে, যেমন প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের পলিটিক্স, চাণক্যের অর্থশাস্ত্র অথবা কনফুসিয়াসের রাজনীতি বিষয়ক লেখাগুলিতে আমরা এই বিষয়ে বিভিন্ন রকম ভাবনার শুরু দেখতে পাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা রাজনৈতিক দল গঠন করা হয় সেই দলের সদস্যদের একটা নির্দিষ্ট আদর্শ বা দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করার জন্য। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে একটা দলের সদস্যদের অবস্থান সাধারণত একই ধরনের হয়। গণতান্ত্রিক দলগুলিতে সদস্যদের সম্মতি নিয়ে দলের একজন মুখপাত্র বা নেতা নির্বাচিত হন এবং বাকি সদস্যরা তাকে অনুসরণ করেন। মানুষ হিসেবে একই ইস্যু আমরা ভিন্ন ভিন্ন লেন্স থেকে দেখতে পারি, যে কোনো সমস্যার সমাধানের কথা বিভিন্ন আঙ্গিক থেকে ভাবতেও পারি। আলাদা আলাদা মানুষের কথা, তাদের নেতৃত্ব আমাদের ভালো লাগতে বা খারাপ লাগতে পারে। এই কারণেই একটা গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন রকম রাজনৈতিক দল থাকে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকবে। এক একটা দল বিভিন্ন শ্রেণী বা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। কেউ শ্রমিকের অধিকার নিয়ে বেশি ভাববেন, কেউ ব্যবসায়ী, কেউ ধর্মের লেন্সে সমাজকে দেখবেন, কেউ থাকবেন সেকুলার, কেউ প্রাচীনপন্থী, কেউ রেডিক্যাল। একটা সমাজে এই সব রকম মত পথেরই স্পেস থাকে এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম রাজনৈতিক দলও গঠিত হতে পারে। যদি দুনিয়া আইডিয়াল গণতন্ত্র বলে কিছু থাকতো, তাহলে একটা দেশের সমস্ত মানুষেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হইতো, রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্র থাকতো, প্রতিটা সদস্যরই সমান সুযোগ থাকতো ভবিষ্যতে সেই দলের নেতৃত্ব দেওয়ার। দলগুলি তাদের মতাদর্শ এবং কাজের পদ্ধতি বিষয়ে জনগণকে স্বচ্ছ ধারণা দিত। কোথাও কোনো রকম চুরি চামারি, ভোট চুরি বা মাঝরাতের ইলেকশন বলে কোনো বিষয় থাকতো না।
দেশের মানুষ তাদের পছন্দ মতো দলকে রাষ্ট্র পরিচালনা ভার দিত, আর তারাও সরকারে আসার পর জনবিচ্ছিন্ন হয়ে জোর যার মুল্লুকতারভাবে দেশ চালাইতো না, তাদের প্রতিটা কাজের দায়িত্ব নিত তারা, এবং কখনো ভুলতো না যে জনগণ দেশের মালিক এবং সরকার তাদের কর্মচারী। আদর্শ গণতান্ত্রিক দুনিয়া আলালো দুলাল, একজন যদি ডাইনে যেত আরেকজন বামে, তবু একজনের বাইসা আরেকজনের মাটিতে মিশায় দিত না, বরং মানুষের হাতে তবু মানুষ হতেছে নাজেহাল, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। কিন্তু তারপরেও চোখের চামড়া বলে তো একটা বিষয় আছে। প্রথম বিশ্বের দেশগুলিতে অন্তত সামাজিক ভদ্রতা বোধটুকু আছে। যে রাজনৈতিক দল আরেক দলের অবদান স্বীকার করতে চায় না, একে অন্যের শোক গ্রাহ্য করে না, তখন যে দল ক্ষমতায় আসে দেশের কাজ করবে কি, তাদের মূল লক্ষ্য থাকে আগের দলের করা কোন কোন কাজের চিহ্ন হাফিস করে দেওয়া যায়, কোথায় নিজের সিল ছাপ্পর মারা যায় সেগুলি দেখা। শেখ হাসিনা আমলে পিজি হাসপাতালের নামকরণ হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম, যমুনা সেতু অথবা ঢাকা নব থিয়েটার, এক এক আমলে এক এক নাম ধারণ করে টিকে আছে। জিয়াউর রহমানের নির্মিত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শেখ হাসিনা এসে বদলায় রাখলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি নাকি বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য এই নামকরণ করেছিলেন, যাতে বিএনপি এসে, যেহেতু এত বড় আউলিয়ার নামে এই নামকরণ, বিএনপি এসে যাতে সহজে চেঞ্জ না করতে পারে। বিএনপির কি শিক্ষা হইলো এখনো জানি না, তবে হাসিনার কারণে ক্ষতি হইল বাংলাদেশের। অন্তত দুইটা অন্যায় তিনি করলেন। প্রথমত এই নাম বদল করতে কোটি কোটি টাকা খরচ হয়েছিল, দ্বিতীয়ত বিভিন্ন সময়ের বিভিন্ন স্থাপনার মধ্যে সে সময়ের ইতিহাস মিশে থাকে। এই নামগুলি পরিবর্তন মানে ইতিহাস ঝাপসা করে দেওয়া। কোনো একটা প্রতিষ্ঠানের নামের সাথে সেই সময়টা, সেই ইতিহাসটা নানাভাবে মিশে থাকে। আপনি যদি তা জোর করে তাকে মুছে দিতে চান, তাকে ঝাপসা করে দিতে চান, বোঝা যাচ্ছে যে আপনি ইতিহাসটাকে নতুন করে লিখতে চান। এটারও নিজস্ব নিশ্চয়ই রাজনীতি আছে। এভাবেই একটা শহর, একটা জনপদের ব্যক্তিত্ব গড়ে ওঠে, একটা একটা তার গায়ে একটা স্মৃতির রং লাগে, শেকড় দৃঢ় হয়। ঘন ঘন নাম পরিবর্তন আমাদের অস্তিত্ব জমাট বাঁধতে দেয় না। এবারেও অগাস্ট থেকে শুরু হয়ে গেছিল অভ্যুত্থানের সময়ের গ্রাফিতি মুছে ফেলার তোড়জোড়। যদিও স্বাভাবিকভাবে গ্রাফিতি কোনো বিশেষ সময়ের অথবা বিদ্রোহের অনুভূতি ধারণ করে বলেই সাধারণত দীর্ঘস্থায়ী হয় না, সবার সাথে সাথে ম্লান হয়, মুছে যায়। কিন্তু প্রশ্ন হলো, ওয়াই দ্য আনহোলি হেস্ট? এই গ্রাফিতিগুলি জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন হিসেবে, অথচ গত 16 বছরে আওয়ামী লীগ যেমন বিসিএস এর চূড়ান্ত উত্তীর্ণদের যাচাইয়ের নামে বাদ দিত, জামাত বা বিএনপি ট্যাগ দিয়ে, অন্তর্বর্তী সরকারের সময় 40 এবং 43তম বিসিএস নিয়ে একই রকম অপচর্চা চলছে। 43 ব্যাচ নিয়ে আগেও বলছিলাম যে বিসিএস এর সার্কুলার হয়েছে 2020 সালে, অর্থাৎ পরীক্ষার্থীদের প্রিপারেশন চলেছে 4 বছর ধরে। এর পিছনে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে, শ্রম আছে, সময় আছে। তারা তো একটা স্বপ্ন নিয়ে আসে এখানে। অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যাদের চাকরির উপর তাদের পুরো পরিবারের টিকে থাকা নির্ভর করে। তারা নমিনেশন পাইছে 2023 ডিসেম্বরে। এর মধ্যে অনেকে চাকরিও শুরু করে দিয়েছিলেন। যেহেতু হাসিনার সরকারের সময় এই নমিনেশন আসছিল, অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার তদন্ত করলো এবং অক্টোবরে ফাইনাল করলো যে যাদের নমিনেশন বহাল আছে তারা নভেম্বরে কাজে যোগ দিতে পারবে। এখন আবার সেটা পিছে দ্বিতীয় দফা তদন্ত হলো, তাতে কি হাতি ঘোড়া বেরোলো আল্লাহ জানেন, কিন্তু কোনো নির্দিষ্ট কারণ দেখানো ছাড়াই বাদ দেওয়া হলো 227 জনকে। শরীফুল 40তম বিসিএস 244 জন প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার সহ বিভিন্ন ক্যাডারে 1929 জনকে নিয়োগের গেজেট হয়েছিল। অন্য সবাই যোগ দিয়ে চাকরি করছেন, এমনকি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সহ বাকিরা সর্বশেষ নির্বাচনেও ছিলেন, তাদের চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। অথচ একই ব্যাচের যারা কিনা সারদায় প্রশিক্ষণে ছিলেন, সেই 66 জনের বিরুদ্ধে নানা সহ অভিযোগ দেওয়া হচ্ছে, তারা তো চাকরিই শুরু করেনি। এই নিয়ম 40তম বিসিএসের বাদ পড়া সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, অথচ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কের কথাবার্তা ও আচরণেও সেই পতিত স্বৈরাচারের অনুরণনী পাওয়া যাচ্ছে। সম্প্রতি রিফাত রশিদ একটি স্ট্যাটাসে লিখেছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 1 সপ্তাহের মধ্যে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। এর জবাবে কোনো রকম জবাবদিহিতার ধার দিয়ে না গিয়ে সমন্বয়ক মহাশয় বললেন, আন্দোলন করা লাগবে না, কালকে থেকে তুই দায়িত্ব নে। হাসান রুবায়েত একজন কবি, জুলাই আন্দোলনে তার বহু কবিতার লাইন স্লোগান হিসেবে লেখা রয়েছে। সমন্বয়ক বলেন আর ইন্টারনেট বিপ্লবী বলেন, নিজেদের ভুল স্বীকার করি না, নিজের কাজের দায়িত্ব নিই না, নিজের কাজটুকু ঠিকমতো করার কথা মনে থাকে না, বরং ফেসবুক, সোশ্যাল মিডিয়া 5 লাভ, 6 লাভ, 7 লাভ করে ফেলি। বাংলা ভাষায় ইংরেজিতে গান গাওয়া এক সেলিব্রিটির বিয়া নিয়ে। কেন? বিয়া কি মানুষ করে না? আশির কারে তো আরও বেশি করে, তাইলে? কিন্তু সে তো আগেও একটা বিয়ে করছিল, তো তার আগের বউও আরেকটা বিয়ে করছে, বা খুব ভালো দুজনের দুটি পদ্ধতির দিকে গেছে বেঁকে, কিন্তু এরকম আগে হয় নাই। কিন্তু এখনকার বউয়ের সাথে বয়সের ডিফারেন্স, এইটাই অভিনব। সে সেলিব্রিটি, তার উপর গ্রাউন্ড ব্রেকিং খবর হলো এই মেয়ে অসহ্য স্পর্শ আসছিল না, তার পুরান প্রেমিক এখন আইসা কেন্দ্রে ভাষা দিয়ে দিতে বলতেছে ও কেন আমাকে ছেড়ে গেল। বেটার কথা শুনেই তো বোঝা যায় কেন ছেড়ে গেল। সেলিব্রিটি তার হইতেছে না, এবার সেলিব্রেট কফি লাগবে।
আমরা কথায় নোটে ষড়যন্ত্রের গন্ধ পাই, যেমন 5 আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর ও স্বাভাবিক হতো, কিন্তু ঘটনা সেই রকম হইল না। শেষ পর্যন্ত খালেদা জিয়াই লন্ডনে গেলেন, এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করছেন এই ভেবে যে উনাকেও বোধহয় মাইনাস করা হলো। অনেকেই সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে যে আর বোধহয় তাদেরকে দেশে ফেরত দেওয়া যাবে না, ফেরত দেওয়া হবে না। তার উপর আগুনে ঘৃতাহুতির মতন আছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরনো ফেসবুক স্ট্যাটাস। রবীন্দ্রনাথের পরে মনে হয় উনি একমাত্র ব্যক্তি যিনি সর্ববিষয়ে কিছু না কিছু আগের থেকে লিখে রাখছেন। তিনি সরকারের দায়িত্বে আসার পর আপার এতিম বাহিনীর ফেভারিট ফার্স্ট টাইম হলেও বিভিন্ন ইস্যু ধরে উনার আগেকার বাণী চিরন্তনী উদ্ঘাটন করা, অথবা কোনো একটা খোপ বানায়া পিজন হলে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জায়গায় রাইখা দেওয়া, এবং যখন যেটা লাগে তখন সেটারে বাইর করে নিয়ে আসা। এই বিষয়ের সাথে মিলায়া জনাব আসিফ নজরুলের একটা পোস্ট শেয়ার করে তারা বিমল আনন্দ পাইতেছেন। কোট, গুম বা খুনের ভালো বিকল্প হতে পারে কাউকে সরকারি ঘোষণায় অসুস্থ বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া। এ সবই কষ্ট কল্পনা, যার বুদবুদ বড় হইতে হইতে আরও বড় বুদবুদ হয়। শেখ হাসিনার সময় আমরা এরকম দেখছি, একবার ওঠানো হয়েছিল যে তার ক্যান্সার, একদম আওয়ামী লীগের ভিতরে কার নিজস্ব খবর দেওয়া বলা হয়েছিল যে শেখ হাসিনার ক্যান্সার, তিনি বেশি দিন বাঁচবেন না, তিনি এই জন্য জনসমক্ষে আসতেছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরও বলা হয়েছিল যে তার 2 বোনে মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা এমন ধুমধুমার মারামারি লাগছে, তাদের মুখ দেখা থেকে বন্ধ, এইবার বোধহয় পাওয়ার স্ট্রাগল শুরু হলো। কিন্তু এই সবই আমার ধারণা, সবই ছিল হচ্ছে উইশফুল থিঙ্কিং। এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে এটা আসলে উইশফুল থিঙ্কিংয়ের চেয়ে বড় কিছু। মানে এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে ডুবন্ত লোকেরা না হয় খড়কুটাদেরা বেঁচে থাকতে চায়। এরা যে কি ধরতেছে আল্লাহ জানে। যে কোনো সরকার, তারা ইউনূস সরকার হোক বা আর কেউ হোক, যদি মনে করে বিএনপিকে এভাবে মাইনাস করা সম্ভব হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে। সেনাপ্রধান শফিক বেগম জিয়াকে দেখতে গেছিলেন, এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে। এই ভদ্রতা, এই আদব আমাদের সাধারণ সামাজিকতা, ধর্মের অংশ তো বটেই, সেনাবাহিনীতে এইসব বিষয় আরও বড় ব্যাপার। মানে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া, সস্ত্রী, সেগুলি সেনাবাহিনীতে চলেই। বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয় সচরাচর ঘটে না। বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ, অন্তত 8-10টা সেনাপ্রধান তো এর মধ্যে পারি হোসেন কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই। ওয়াকুরুজ্জামান কেন করলেন? হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এখানে ডুবেছে ঘাস, তা বৃষ্টিটা হইল কোথায়? কোথাও না কোথাও তো হয়েছে, এটা কোথায় হয়েছে? আমাদের কি সাধ্য আছে পানির সোর্স খুঁজে বের করার? তা নাই। তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান। আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায় তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের। 1, নির্বাচন যবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন, তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না? বিগত সেনাপ্রধানের কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন। আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন, কিন্তু এটা একটা কারণ হইতেই পারে, কারণ একটা এটা হইতে পারে। কিন্তু 2 নাম্বার, খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ। সেনাপ্রধান হয়তো সরজমিনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। আমরা এতদিন বাইরের থেকে দেখা জানছি, বেগম জিয়ার ডাক্তারের ভাষ্য থেকে জানছি, অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি, কিন্তু আসলে উনি কেমন আছেন, কতটুকু কর্মক্ষম আছেন, হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান। 3 নাম্বার, মানে থার্ড সিনারিও হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন। হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা, এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না। ইউনূস সাহেব যাই বলেন না কেন, এই অবস্থা বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয়, বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা, হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন। বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজে কর্মে খুব অগ্রসর হতে পারবে না। বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এমনিতেই শেখ হাসিনার আমলে আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছে না। কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হতে হবে। সেনাপ্রধান হয়তো এটাও বলতে যেতে পারেন সমর্থন চাইতে। 4 নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি। হুমকি শব্দটা একটু একটু হার্শ হইল, কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছি না, এদিকে প্রচ্ছন্ন হুমকি বলে রাখে। অর্থাৎ এইটা বলা যে মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না, চাঁদাবাজি হাঙ্গামা সমানতালে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে, তখন সামনে একটাই রাস্তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ। আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হয়, এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনূসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন, যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল, এই পৃথিবীতে একজন শিকারী আরেকজন শিকার। ডক্টর ইউনূস মনে করেন জগতের সকল প্রাণী একযোগে খুশি হতে পারে, সুখী থাকতে পারে, তা তো ঠিক না, আসলে তো পারে না, তাই না? কাজে এমন কেউ আসবে ডক্টর ইউনূসের বদলে যিনি ডক্টর ইউনূসের মতো সদাশয় হবেন না,
জুলাই আন্দোলনে এতগুলি মানুষটা এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই তাহলে তো হবে না, একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের। আগেই বলতেছি এই সব কিছুই কিন্তু আমার অনুমান, মানে একদম অনুমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিয়েছে নিউজ সম্পাদক নুরুল কবির, এত চমৎকার করে প্রশ্ন করলেন কবির ভাই, অসাধারণ। আর ক্ষমতার শীর্ষ থেকে ডক্টর ইউনূসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন। রাজনীতিটা সাধারণত নিজেকে আড়াল করতে চান, একটা ডিফেন্স শিল্ড তৈরি করতে চান চারপাশে। বিগত 15 বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই, অথচ প্রফেসর ইউনূস সরাসরি তার নিজের এবং তার ক্যাবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন। তিনি বলছেন, নানা জায়গা থেকে আমরা এসেছি, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কাজে ওদের দোষ দেব কি করে? আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই, আমি যদি পারি ওরাও পারবে। এটাই আমার ভরসা ছিল। আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স আমি আর কি জিজ্ঞেস করবো? এরকম করে তার জীবনে শুনছেন। যাই হোক, উনার কোটেশন শেষ হয় না, আমি বলি উনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? আমার তো সেই কোয়ালিটি নাই, যেটুকু সাধ্যমতো করি, যদি লেগে যায় তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ। আমরা যারা 90s-এর লোক তারা কিন্তু আমরা লটারির নাম ছিল যদি লাইগা যায়, মানে যদি লাইগা যায়। করিজেব শেষ। বিনয় ভালো, কিন্তু এতটা? নুরুল কবির প্রশ্ন করেছেন, আমরা চাঁদাবাজির জন্য গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার হতে দেখি নাই, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর ইউনূস জবাব দিলেন, তাদেরকে ধরতে পারছি না জুত মতো। কবিরা আবার জানতে চেয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, সরকারের চোখ তো পরিষ্কার না আর কি। নুরুল কবিরের আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমরা মার্কেট থেকে তথ্য নিতেছি। এর আগে এরকম কথা কোথায় শুনছেন বলেন তো? কে এরকম, কার কাছে এরকম তথ্য থাকতো? হ্যাঁ, তথ্য থাকতো আমাদের একজনের কাছে, যার নাম দেওয়া হয়েছিল তথ্য বাবা জয়। নুরুল কবির জানতে চেয়েছেন, এই তথ্য দিয়ে কি হবে? এটা তো অ্যানালাইসিস হইলো, অ্যাকশন কি হবে? আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমি তো জানি না। আপনি খোঁজ নিছেন? প্রশ্ন আসলো, তিনি বললেন নিব, আজকে গিয়ে নিব। কোটেশন শেষ। এটিতে মনে করলো, আমার এক বন্ধু ছিল, তারে আমি জিজ্ঞেস করলাম একদিন পরীক্ষার সময়, কিরে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে? পরীক্ষার প্রস্তুতি এখন কেমনে নিব? প্রশ্ন পাইয়া জানবো যে কোনগুলি আসলে ইম্পর্টেন্ট, সেগুলি যাই না, সেগুলি গিয়ে প্রস্তুতি নিব। এটা তো পরীক্ষার পর হয়ে যাবে না? হইলে হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা তো শিখবো। তো উনি আজকে গিয়া শুনবেন আর কি কি করতে হবে। যাই হোক, ফেসবুকের আফসানা আহমেদ লিখেছেন, ডক্টর ইউনূসকে আমার হিবো মনে হয়। আমার অবশ্য মনে পড়ে 80 দশকের নাটকের মমতাজউদ্দিন আহমেদকে। মমতাজউদ্দিন আহমেদকে মনে আছে? বিটিভিতে তিনি নিয়মিত আসতেন। তো ছেলে প্রেম করেন, ব্যাপারটা তার মোটেও পছন্দ হইতেছে না। তো ছেলে আবার অসুখে পড়ছে, ওই ব্যাপারটাও তার মোটে পছন্দ হইতেছে না। তো তিনি বিছানায় কাছে গিয়ে, মানে তার একটা আইকনিক ঢোলা, একটু কলার উঠানো একটা পাঞ্জাবি ছিল, সেইটা নিয়ে বিছানার পাশে গিয়ে, ছেলের পাশে গিয়ে মানে এরকম করে বলতেছেন যে, আমার ছেলে প্রেম করবে, ওষুধ বাঁধাবে, জ্বর বাঁধাবে, শুয়ে থাকবে। কি অপরাধ আমি করেছি? আমারই কেন এরকম হবে? সেই মমতাজউদ্দিন আহমেদের অসহায়তা আমি ডক্টর ইউনূসের মধ্যেও আমি এরকম দেখতে পাচ্ছি। তাকে মনে হচ্ছে এরকম অসহায় বাবার মতন। মানে খায়দায় কুদ্দুস, মোটা হয় বাতেন। আগে তো হাসিনা চুরি করতো, টাকাও তার কাছে যাইতো। উনি বোধহয় চুরিও করেন না, টাকাও পান না। উনার নিশ্চয়ই বসে বসে এখন গান গাইতে হয়, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তাই। এই হলো মানে মোরলেস বাংলা সিনেমার প্রবীর মিত্র বা শওকত আকবর। অন্যায় চোখের সামনে দেখতেছে, বুক ফেটে যাইতেছে, মুখে কথা সরতেছে না, আর খালি বলতেছেন, আমি তো সব ছেড়ে চলে যাব আমার আনন্দের জন্য। উনার জন্য মায়া লাগতেছে, কিন্তু মায়া দিয়ে কী করবো? কাজ তো হবে না। দূর থেকেই দেখতেছি উনি উদাস হয়ে যাইতেছেন, আর ভাবতেছেন, ঈশ্বর ওদেরকে জ্ঞান দাও। ঈশ্বর আশা করি ওনার কথা শুনবেন। তিনি লিখেছেন, কেন তাদের দিয়ে পাঠ করানো যাবে না যে আমি শপথ করিতেছি যে ভোটের সময় 2 নম্বরই করিব না। তার সাথে গলা মিলিয়ে বলছি, সরকারের যে আমলারা গরিব গাছিদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, প্রয়োজনে তাদেরকেও লাইনে দাঁড় করিয়ে শপথ করানোর মতো যেন কেউ থাকে। বিচারপতির বিচার করার মতন সক্ষমতা, সচেতনতা এবং বিচক্ষণতা বিকশিত হোক আমাদের মাঝে, এই আশা জানিয়ে শেষ করছি।